হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার বিয়ের এবং বিয়ের পরবর্তী যে জীবন অ্যাকচুয়ালি আমার শুরু হলো সেই নিয়ে আমি তোমাদেরকে গল্প বলবো, মানে সেটা শেয়ার করব। এবার আমার আসল জীবনটা শুরু হলো। এতদিন তো স্কুল লাইফ, কলেজ, ইউনিভার্সিটির লাইফ, বাবা মার ভালোবাসা, বাবার মার, দিদির সাথে খেলাধুলো, মানুষ ভালো লাগা, কাউকে ভালো লাগা, এত কিছু, বাবার ভালোবাসাকে ছাড়তে চাইনি বলে নিজের ভালো লাগা ছেড়ে দেওয়া, এই সব নিয়ে তোমাদেরকে আমি আলোচনা করেছি। আজকে তোমাদেরকে আমি বলবো আমার জীবনের যে যাত্রা শুরু হলো সেটার কথা। অবশেষে আমার বিয়ের দিন চলে এলো, খুব ধুমধাম করে যেটা হয়। আমার দিদির তো ভীষণ আনন্দ, একমাত্র বোনের বিয়ে, খুব স্বাভাবিক। দিদিরও 1 বছর আগে বিয়ে হয়েছে, তো আমারও জানুয়ারিতেই বিয়ে হয়েছিল, 18ই জানুয়ারি। তো আর আমার দিদি 29শে জানুয়ারি হয়েছিল। ভীষণ আনন্দ, এগুলো তো মুখে প্রকাশ করা যায় না। তো বিয়ের আগের দিন আইবুড়ো ভাত, তো আমার মা আইবুড়ো ভাত দিল, আমার দিদি আমায় সুন্দরভাবে সাজিয়েছিল। আর তারপর যেটা হয়, বাড়ি ভর্তি লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী। সে সময় বিয়ের দিন মনে হয় না আমিই রানী, আমিই সব, আমাকেই সবাই দেখতে এসেছে। ব্যাপারই আলাদা। বিয়েটা করতে লোকের বড় ভালো লাগে। তারপর আস্তে আস্তে খোলস থেকে একটা একটা করে বেরোয় সব কিছু, যে এবার বোঝ ঠেলা, এবার শোনো কেমন ঠেলা, কেমন। এবার খুব খুশি, বিয়ে হচ্ছে। এইখানের যে কাটা, এ আমার মাথায়, এই দুটো তখন ছিল না। এখানে যে কাটা আছে এগুলো আমার তখন মাথায় নেই। মানে মানুষ আলটিমেটলি যখন আনন্দে ভাসে, গা ভাসিয়ে দেয়, তখন তার কী কাটা, কী সেলাই, কী অপারেশন, কিসের যন্ত্রণা কিছু মাথায় রাখে না। ভীষণ আনন্দ। তো যেটা হয় বিয়ের দিন, মানে কাক ভোরে, তখনও হচ্ছে সূর্য ওঠেনি, দধিমঙ্গলা, হ্যাঁ দধিমঙ্গলা মা আমায় দিল, সবাই মিলে আমায় খাওয়ালো। বেশি খেতে পারি না, তখন খেতে পারতাম না, জানো তো। কেন কি, বিয়ের আগে আমি ওজন করেছিলাম, যখন ওরা ওই বম্বে যাচ্ছিলো সেই দিন আমার ওজন ছিল সবচেয়ে কম 34 কিলো। বিয়ের পরেও 34 কিলো, এবং সেটা বেড়ে 35 কিলো হয়েছিল। এত বছর পরেই মুটিয়ে গেছি এতটা। এবার দধিকর্মা হলো, দধিকর্মা না দধিমঙ্গল, সরি, দধিমঙ্গল হলো, দধিমঙ্গল খেলাম। বেশি খেতে পারিনি, মা বারবারই বলছিল বল তুই কিন্তু মাঝখানে আর কিছু খেতে পারবি না। আর আমার আবার আলসার ছিল, জানো তো, ওই না খেয়ে শান্তিনিকেতনে আলসার বাঁধিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তো অনেক গুণবতী আমি। এবার তারপর তো গায়ে হলুদ, ওদের বাড়ি থেকে গায়ে হলুদ এলো, তত্ত্ব এলো। আমার কিন্তু আর কোনো কিছু খাওয়া ব্যাপার নেই, মানে আমি মিষ্টিও খেতে পারছি না, কিছু না, খাবার একটা প্রতি অতটা আমার ছিলও না, জানো তো, অতটা ব্যাপার ছিল না যে খেতে পাচ্ছে খাবো। তখন একটা আলাদা উত্তেজনা মনের ভেতর। এবার দুপুরবেলা ঘনিয়ে গেল, দুপুরবেলা পরে বিয়ের সাজ। না, আমি কোনো বিউটি পার্লারকে, কিন্তু আমাদেরকে যেমন বিউটি পার্লার সাজিয়েছিল, আমার বিয়েতে আমি বিউটি পার্লারকে অ্যালাউ করিনি। মানে মাকে বলেছিলাম না, বিউটি পার্লার দরকার নেই আমার। আর আমার ওই জ্যাঠতুতো দাদার যে বিয়ে হয়েছিল, মেজুটুর ছেলে, তার যে বউ, সে আমার খুব ভালো বন্ধুর মতো হয়ে গিয়েছিল। কেন কি, আমি তো ঘুমিয়ে ভালোবাসি, আগেও বলেছি। তো সে আমাকে সাজিয়েছিল। আর ওই বিন্দিটা, আর এই চন্দন কি পরিয়েছিল বলো তো? চন্দন এমনি কিন্তু পরায়নি, ওই যে দেখবে ওই বিন্দি পাওয়া যায় এরকম সুন্দর, আমি এখনও রেখে দিয়েছি, এরকম বিন্দি পাওয়া যায়। হুম, যখন হবু বউরা সাজে, টিপের মতো আঠা দেওয়া, সেইভাবে সাজানো হয়েছিল আমাকে। আর বিয়ের আমার যত হচ্ছে দোকান বাজার, জানো তো, প্রিয় গোপাল বিষয় থেকে হয়েছিল, বেনারসি থেকে আরম্ভ করে ওদের জিনিসপত্র, এইগুলো।
বাবাকে আমি কিছুই দিতে বলিনি। আমার দিদির বিয়েতে বাবা অনেক কিছু দিয়েছিল, কিন্তু আমি চেয়েছিলাম যতটা সম্ভব বাবার খরচা যাতে না হয়। দেখো, বিয়েতে তো এমনিই খরচা হবে, এই নয় যে আমার বাবা সেভাবে অত বিলাসিতার মধ্যে আমাদের মানুষ করেননি। টাকা পয়সা দুজনের ভীষণই ভালো ছিল। আমার মা, আমার বাবা খুব ভালোভাবে আমরা বড় হয়েছি জীবনে। কিন্তু আমি চাইনি আমার বাবার এক্সট্রা কোনো খরচা। এই জন্য গোদরেজে আলমারি নিয়েছিলাম, আয়না বসানো। সেই আয়নায় এখনও মুখ দেখি। আর কোনো ড্রেসিং টেবিলও নিয়ে নিই, কিচ্ছু না। কিন্তু বাবা বলেছিল, দেখো ভুল, বাবা হিসেবে কর্তব্য তোমাকে বিয়ের খাট দিতেই হবে যতই তুমি না করো। তো বিয়ের খাটটা আর হচ্ছে ওই গোদরেজ আলমারিটা, বাবার থেকে আমি আর কিচ্ছু চাইনি। একটাই ব্যাপার ছিল, বেফালতু খরচা আমি করাবো না। যখন কখনো সম্ভব হবে, আমার হাজব্যান্ড পারবে তখন করে দেবে। কিন্তু কোনো দিনই আমার, সত্যি কথা বলতে কি জানো তো, কোনো দিনও আমার কোনো ডিম্যান্ডই ছিল না, আজও নেই। তো অবশেষে বিয়ের সময়টা চলে এলো, আমার বর বিয়ে করতে এলো। বেশ ভালো দেখতে লাগছিল আমাকে, মিষ্টিই দেখতে লাগছিল। মানে আমার যে বৌদি আমাকে সাজিয়েছিল, খুব ভালো সাজিয়েছিল বেশ। তারপর তো বিয়েও হলো। না, বাসর টাসর জাগার কোনো ব্যাপার ছিল না। আর আমার বিয়ে হয়েছিল, এখন সেটা আমাদের এখানে উইকেয়ার হসপিটাল হয়ে গেছে, উইকেয়ার নার্সিং হোম। সেটাকে ছিল কমিউনিটি হল, সেখানেই আমার বিয়ে হয়েছে। দিদির বিয়ে তো এই বাড়িতে হয়েছে। তো হলো, এইবার কি হলো, বিয়ের পরের দিন, এবার বিয়ের পরের দিন যখন শয্যা তুলি নিয়ে ব্যাপার, আমার দিদি বলছে, তো কিছুতেই আমার বর টাকা বের করছে না, আমার সব দেওর ভাসুর ওরা টাকা বের করছে না। হ্যাঁ, তো সেখানে একটা আমি ভুল করে ফেলেছিলাম। আমার মাথায় সেটা ছিল না, যেমন দিদি হচ্ছে শয্যা তুলে নিয়ে সবাই কোনো কথা বলেনি, আমি আবার শয্যা তুলে নিই, কারণ দিদি তখন ওই বাড়ির হয়েছে ওর স্বামীর। কিন্তু আমি আবার শয্যা তুলে নিতে আমার দিদিকে টাকা দেওয়া হচ্ছে না বলে আমি আবার আমার বরকে উল্টো বলতে থাকি। তো সেই সময় উনি একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন, তখন বলেছিল যে তুমি কোন বাড়ির, তুমি দিদির হয়ে আমাকে তুমি ফোর্স করছো। তা আমি বলেছিলাম, যা চাইছে তুমি দিয়ে দাও না, কেন করছো এরকম? বলা উচিত না, কেউ বলে না, আমি বলেছিলাম। যাই হোক, এবার শয্যা তুলে টুলে নিয়ে হলো টলো সব কিছু। এবার সেদিন বিকেলবেলা, এমনিতেই তো আমার এখানটা কাটা, আমি অন্যভাবে ফুলের মালা ফালা বিয়ের সময় পরে থাকতে খুব কষ্ট হচ্ছিল, সেলাই করা ওখানটা কাঁচা আছে সেলাইটা। তো বিকেলবেলা হঠাৎ কি হলো, ওখানে কথা নেই বার্তা নেই, মানে আগের দিন অ্যাকচুয়ালি কী বলো তো, বিয়ের দিন তো সারাদিন উপোস, পুরো উপোস, মানে একটা মিষ্টিও খেতে পারিনি আমি। মা এত মানতেন, ওই জন্য বলেছিল দধি কর্মাটা একটু পেট ভরে খেয়ে নাও। ওটা অত কি, ওই কাক ভরে কি খাওয়া যায় নাকি খালি পেটে ওরকমভাবে? মানে দধি মঙ্গল, খালি আমি কর্মা বলে ফেলছি, সরি। তো দধি মঙ্গল ওইভাবে খাওয়া যায় নাকি? ভোরবেলাটা যার বিয়ে হয়েছে তোমরা সব বুঝতে পারো যে এত বাটি বা এক বাটি পুরো খাওয়া যায় না। ওই যতজন চামচ ঠিকই ছিল, ওই একটা করে চামচ, তাতেই মনে হচ্ছিলো পেটটা ভরে গেছে। এবার সারাদিন কোনো খাবার নেই পেটে, কিচ্ছু না। বৌদি বলেছিল মাকে, এটা মিষ্টি মিষ্টি একটু দাও কাকিমা, কিচ্ছু চলবে না, অমঙ্গল হবে। তো সেটা তো খাইনি। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, বিয়ের আগে কী বলো তো ব্যাপারটা, আমি রামকে খুব ভালোবাসি, ভগবান রাম। তো ওখানে রামের সাথে, না সবাই তো একই, রাম বিষ্ণু বলো, রাম বলো, যাই বলো। আর একটা ব্যাপার ছিল, আমরা বাৎসগোত্র, গোস্বামী ছিলাম, আর আমার শ্বশুরবাড়িও বাৎসগোত্র। কিন্তু আমাদের পুরোহিত একটা কথা বলেছিল, একই গোত্র মানে হচ্ছে একই বংশধর বলে, একই পিতার পুত্র বলে নাকি, একই বংশধর। তো আমাদের পুরোহিত বলেছিল আর কি, আমার পুরোহিত। তো এই জন্য গোত্রান্তর করতে হবে। কিন্তু গোত্রান্তর করার জন্য এবার মামাদের তো তাহলে করতে হবে, মামার বাড়ি আমার গুপ্ত। তো কোনো মামাই বলেছিল যে হয়ে যাবে যদি সম্প্রদান করার সময় আর কি কোনো মামা করে। রাজি হয়নি কোনো মামা। যাই হোক,
প্রথমেই বলে দিয়েছিলাম বাবা সম্প্রদান করবে না, আর দিদির সময় বাবা সম্প্রদান করেননি। দিদির সময় মেজে উঠে করেছে, আর আমার বিয়ের সময় আমার সেজে উঠে করেছে আমার সম্প্রদান। তো তখন বলেছিল যে সম্প্রদান যদি না হয় তা তো মানে গোত্রান্তর করে দেয় না, তো তাহলে তো একই গোত্রে বিয়ে হচ্ছে, তার আগে ভগবানকে বিয়ে করতে হবে। তো বাবার বাবাকে বিয়ে করার আগে আমার মা আমাকে নারায়ণের সাথে বিয়ে দিয়েছিলেন। যাই হোক, এবার বিকেলবেলাটা মানে বিয়ে যেদিন হয়ে গেল তার পরের দিন, যেদিন আমি শ্বশুরবাড়ি যাবো আর কি, তো সেই দিন বিকেলবেলাটা আমি হঠাৎ করে কী বলো তো অজ্ঞান হয়ে গেছি। এটা তো এটার পেন, তারপর কিছু খাওয়া নেই, না দুপুরবেলা অবশ্যই খেয়েছিলাম, সেদিন কিন্তু দুপুরে খেয়েছিলাম, কিন্তু আগের দিনই রিপার্কেশনটা কোথায় পরের দিন সেই রিপার্কেশনটা হয়েছিল পরের দিনটা। আমি তো পুরো চোখ ফোক উল্টে অজ্ঞান হয়ে গেছি। তো ডাক্তার ডাকা হলো রীতিমতো ওখানে। তখন ডাক্তার বলছে যে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাবেন না। জ্ঞান এসেছিল আমার। তো তারপর শুনেছি এই কথা বলছে ডাক্তার আসার পর, যে মুখে চোখে জল দিয়েছে। আমার বর তো তখন ধুতি পরেই এদিক ওদিকে লাফালাফি দাবাদাবি করছে, ভাবছে বউটা কোথায় বিয়ে করার পরেই মরে গেল। তো সবাই খুব নার্ভাস হয়ে গিয়েছিলো, স্বাভাবিক। এমনি আমি সুস্থ ছিলাম না, আমার একটা অপারেশন হয়েছিল 10 দিন আগে। তো ডাক্তার এসে বলছে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাবেন না। আমার মা বলে যে আবার কেমন কথা, হ্যাঁ আমাদের বাঙালি মেয়েদের বিয়ের পরের দিন শ্বশুরবাড়ি না পাঠালে হবে নাকি? হ্যাঁ, যাই হোক, কোনো রকমে একটু থিত হবার পরে আমাকে ওই বৌদি সাজিয়ে দিল। শরীর আমার ভীষণ দুর্বল লাগছে। কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, মিষ্টি দিয়েছে, কিন্তু শরীর আমার কিছুতেই ঠিক হচ্ছে না। ওষুধ দিয়েছে ডাক্তার, ওর ওষুধও দেওয়া হয়েছে, সবই। তো তারপরে বললো যে বেশি দেরি করার দরকার নেই, আমরা মেয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি, বউ নিয়ে চলে যাচ্ছি। তো তারপরে অবশেষে আমি মানে সন্ধ্যের আগেই বিকেল নাগাদই আমাকে নিয়ে মানে লে গার্ডেন্সের উদ্দেশ্যে রওনা দিল বাবার বাবা, তারপর ওই পিসির ছেলে, আমি আর আমার দাদা বৌদি গিয়েছিলো, মানে মেজুটুর ছেলে, আমার জ্যাঠতো দাদা, আর ওই বৌদি যে আমায় সাজিয়েছিল, খুব ফ্রেন্ডলি ছিল। তো এবার আমি না পুরোটা রাস্তা কী হয়ে গেছিলো জানি না, আমার শরীরে পুরো রাস্তা আমি না বমিটিং করতে যাচ্ছি, বমি করতে যাচ্ছি। একটা জায়গায় যাচ্ছি, একটু দাঁড় করাচ্ছে, আবার বমি করছি। তো তখন কিন্তু আমাদের তো এই মোবাইল ছিল না। এবার যেখানে পাবলিক ভূত পাচ্ছে আমার পিসি শাশুড়ির ছেলে, সেখানে নেমে জানাচ্ছে আমরা এখন এই জায়গাটায়, সেখানে নেমে জানাচ্ছে এই জায়গাটায় এসে পৌঁছেছি। তো তখন তো পাবলিক বুথ থাকতো, অনেকটাই থাকতো, অনেক জায়গাতেই থাকতো আর কি। অবশেষে ওই বমি করতে একেবারে কাহিল অবস্থা, তখন মনে হচ্ছে আবার অজ্ঞান হয়ে যাবে এমন অবস্থা, চোখ মুখ বসে আছে। অবশেষে গিয়ে পৌঁছলাম পিসির বাড়ির দোরগোড়াতে, গাড়ি গিয়ে পৌঁছলো ওখানে, মানে যে গাড়িটা করে বিয়ে করতে এসেছিলো তোমরা সবাই জানো। আমার না গাড়ির সাজ একদম পছন্দ হয়নি। আমার দিদির বিয়েতে কি সুন্দর একটা গাড়ি এসেছিল, দপদপে সাদা, আর ওই গোলাপ দিয়ে সাজায় না, ওইভাবে সাজিয়েছিল। আমার গাড়িটা না গাঁদা ফুল দিয়ে সাজিয়েছিল, একদম পছন্দ হয়নি। গাঁদা ফুল দিয়ে কে তোমার বিয়ের গাড়ি সাজায় গো, সে বাদ দাও। একটা ইচ্ছে থাকে না, বাবা বিয়ের গাড়িতে যাচ্ছে, নতুন বউ, সুন্দরভাবে গাড়িটা সাজবে, গাঁদা ফুল, সে বাদ দাও। তো অবশেষে গন্তব্যস্থলে গিয়ে পৌঁছলাম। আমার পিসির ছেলে, মানে পিস্তত ভাসুর কিন্তু বলেই যাচ্ছে যেখানে ফোন পাচ্ছে যে এখানে এসে পৌঁছলাম, এখানে এসে, এমনকি বাড়ির কাছেও
ওখানে এলাহাবাদ ব্যাংক আছে একটা, মোড় ঘোরার আগে, ওখানে উনি ফোন করেছেন ওখান থেকেও, যে আমরা এখন লর্ডস বেকারিতে ঢুকবো। লর্ডস বেকারি ঢোকা মানে একদম বাড়ির পাশ। এই সবাইকে বলছিল, কারণ আমার তো শরীর খুব খারাপ ছিল, যাতে সবাই রেডি হয়ে থাকে আর কি, হ্যাঁ, বেশি দেরি আমার না হয়। ওখানে গিয়ে না দেখলাম কেউ নেই নিচে। একটা নতুন বউ যাচ্ছে, যেটা হয় না, একটা বিশাল একটা আনন্দ, একটা মানে কি বলবো, খুব খুশি সবাই, মানে সে পাগলের মতো করে নতুন বউ আসছে, বউ আসছে, বউ আসছে, আগে থেকে রেডি হয়ে থাকে। আর তাছাড়া তো আমার পিস্তত ভাসুর জানিয়ে যাচ্ছিলো না, এখানে এসে পৌঁছেছি, এখানে এসে পৌঁছেছি, এবার আমরা গলিতে ঢুকে যাচ্ছি, তোমরা রেডি থাকো। একটা কেউ নেই, পুরো শুনশান, চুপ একদম, জানো তো, একটা কেউ নেই বাড়ির সামনে, একটা মানুষ নেই যে নতুন বউ এসেছে, পুরো বাড়ি চুপ। তো তখন আমার ওই পিসির ছেলে তো আমাদের বললো, তোরা বস, আমার দাদা বৌদিকেও বললো তোমরা বসো, আমি কি ওপর থেকে ডেকে ওদের নিয়ে আসছি। কেন এলো না, আমি তো ফোন করতে করতে আসছিলাম, এখনও নিচে ওরা তৈরি হয়ে এলো না কেন, আসেনি কেন। উপরে গেল, বেশ কিছুক্ষণ পর ও এলো, আসার পরেও দেখছি ওরা আসছে না, নিচে নামছে না। তারপর বসে আছে অনেকক্ষণ পর, জানো তো, অনেকক্ষণ পর অবশেষে নিচে নামলো, বরণ ডালা নিয়ে নিচে নামলো। শুনে তোমাদের আশ্চর্য লাগবে আমার স্বপ্নটা প্রথম থেকে ভাঙলো কীভাবে। শোনো, আমার শাশুড়ি তো তখন রীতিমতো গায়ে জোশ আছে, ইয়াং। এবার গাড়ির দরজাটা খুলতে বলল, গাড়ির দরজাটা খোলা হলো। খোলার পরে আমার শাশুড়ি ফার্স্ট কথা ওর ছেলেকে বলল, এই বিট্টু বেরিয়ে আয় তো। জোরে যায় তো, সবাই জোর বাঁধা হয়, জোরে নামে তো। আমার বরটিও কেমন, জোর খুলে মা ডাকছে, বেরিয়ে গেল, জোরে বেরোলো না। ওটা তুই ওপরে চলে যা, এখানে দাঁড়াস না, এখানে দাঁড়িয়ে করবি কি, তুই ওপরে যা। একসাথে তো বরণ করে গাড়ি থেকে নামার পর, কিন্তু ও বলে তুই এখানে না, ওপরে চলে যা। ছেলে এত ভালো মানুষ, ওপরে চলে গেল। সবাই দেখছে, আমার দাদা বৌদি সব কিছু দেখছিল। এবার আমাকে কোনো রকমের বরণ এরমভাবে কোনো রকমে গিয়ে করে বলল যে আয়। উনি প্রথম থেকে আমাকে, উনিও তুই তোকারি শুরু করেছিলেন, প্রথমেই উনি আমাকে তুই বলতেন প্রথম থেকে। আমি যাচ্ছি দোতলা দুটো সিঁড়ি দিয়ে, পা রীতিমতো টলছে আমার। কোনোভাবে গেলাম। এবার আমি ওখানে যাওয়ার পরে আলতা দেয় না, ওই চাল ফেলে পা দিয়ে আলতা, এগুলো আমার না ওই টিভি সিরিয়াল সিনেমাতেই দেখা, জানো তো, কোনো ব্যবস্থা নেই। তারপর বউ এলে ওই রান্নাঘরে দুধ ওতলায়, অনেক জায়গায় আবার মাছ ধরায়, শাশুড়ি করে থাকেন। আমাকে ওদের ডাইনিং ওখানে বসানো, বসে আছি, কত লোক, প্রচুর লোক, প্রচুর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই এসেছে। আমার তো শরীর প্রচণ্ড অসুস্থ, চুপ করে বসে আছি। হ্যাঁ, বাবার বাবা আমার পাশে তখন বসেছিল। আমাকে আমার শাশুড়ি মা এক একজন করে আসছেন, আমাকে গিফট দিচ্ছেন, হ্যাঁ, মাথায় আশীর্বাদ করে যাচ্ছেন। আমাকে আমার শাশুড়ি মা বলছে যে সবাইকে প্রণাম কর। বাড়িতে না করে 200-র বেশি লোক হবে, সবাইকে আমায় প্রণাম করতে হবে।
তাই করছি, আমার গলাতেও লাগছে, নিচু হয়ে করছি। তো তো তখন ওই যিনি বম্বে থাকতেন আমার মেজ পিসশাশুড়ি, উনি তখন বললেন, এই মা সবাই কি প্রণাম করবে কেন, এই রীতিমতো অসুস্থ, তারপরে সারা রাস্তা এরকম কাহিল হয়ে এসেছে মেয়েটা, গলায় এত বড় একটা স্টিচ, অত কষ্ট হচ্ছে, একদম নিচু হয়ে প্রণাম করো না তুমি। যেহেতু শাশুড়ি মা বলেছে যতটা সম্ভব আমি প্রণাম করলাম সবাইকে। তো লোকজন চলে গেল, না কোনো রকমের রান্নাঘরে ঢুকানো আমায়, না দুধ উতলানো, না মাছ ধরা, না কোনো কিছু, মানে অনেক কিছু হয় না ওই আংটি এই সব জিনিস, কিছুই হলো না। মানে কোনো রকমের কোনো অনুষ্ঠানই পালন করা হলো না আমার সময়। আমি চুপ করে আবার ওটা ড্রয়িং রুম ছিল যেখানে আমার আশীর্বাদ করা হচ্ছিল, ডাইনিং স্পেসে গিয়ে বসলাম ওখানে। তখন খুব লোডশেডিং হতো, হট করে আলোটাও নিভে গেল। তো ওদের বলা হলো, মানে আমার শাশুড়ি মাকে বলা হলো যে তো সারা রাস্তা বমি করতে করতে এসেছে, ওকে কিছু খেতে দাও। আমার শাশুড়ি একটা কথা তখন বলল যে ও সারা রাস্তা বমি করতে করতে এসেছে, মেয়ে তো বংশের রোগ আছে বমির, তাই বোধহয় বমি করতে করতে এসেছে। মানে আমি গিয়ে পৌঁছেছি, তুমি দেখো তোমরা আমার স্বপ্নগুলো একটা একটা করে ভাঙছে। তারপর তো সেদিন কাল রাত্রি, এবার কাল রাত্রিতে তো বরের মুখ দেখতেও নেই। এবার আমাকে শোয়ালো কোথায় বলো তো, মানে পিসির সাথে আমায় শোয়ালো না। প্রথমে হচ্ছে ওই ছোট পিসশাশুড়ির মেয়ে আমার সাথে শুয়েছিল, তো তারপরে বললো যে তুই যা এখান থেকে, ও পিসির সাথে শোবে, সুমিতা পিসির সাথে। এবার আমি যখন সুমিতা পিসিকে দেখেছিলাম তখন উনি সুস্থ ছিলেন রীতিমতো, কিন্তু কিছু মাসের মধ্যেই এমন হয়েছিল, কিছু মাস প্রায় 1 বছরই ওটা বলতে পারো, এমন হয়েছিল ওটা যে পিসশাশুড়ি একটু মেন্টালি একটু প্রবলেম হয়ে এসে গেছিলো আমার পিসশাশুড়ির। তা আমি ওখানে চুপ করে, একে নতুন জায়গা, হ্যাঁ গিয়ে মাকে ফোন করেছিলাম, ফোন করার কথা রিকোয়েস্ট করেছিলাম, একটা ফোন করবো, বলছিল হ্যাঁ করো। তো মায়ের সাথে কথা বলেছিলাম ফোন করে। তো তারপর তো যতটুকু যা দেখে দাদা বৌদি তারা তো খবর দিয়েছিল বাড়িতে এসে, আমাকে রাত্রিবেলা তো ওখানে শোয়ালো। আমার চোখ, মানে হয় না নতুন জায়গায় একদম চোখ, মানে ঘুম আসে না, চোখ বন্ধ করে আছি। আমার পাশে যে আমার ননদ ছিল পিসির মেয়ে, তাকেও উঠিয়ে দিল। হ্যাঁ মা, তারপরে দেখছিলাম কি জানো তো, মানে ওই রাত্রিবেলা মাঝ রাতে আমি তো কোথাও বেরোতেও পাচ্ছি না, কারণ স্বামীর মুখে নাকি দর্শন করতে নেই কাল রাত্রিতে। আমার বিশ্বাসী হঠাৎ করে নানা রকম অঙ্গভঙ্গি করতে শুরু করে দিয়েছে, মানে কী বলবো, রীতিমতো ওনার মাথাটা গেছে। মানে উনি যে কী করছেন, উনি নিজে থেকেই সিঁদুর পরছেন, নিজে থেকেই গান গাইছেন, নিজে থেকেই নাচছেন, হাত পা নাড়াচ্ছেন, লাফালাফি করছেন। ওই একটা আমার অভিজ্ঞতা, মানে সারা রাত আমার আতঙ্কে আতঙ্কে গেছিলো। সারাদিন নাকি ঠিক থাকতেন, রাত্রিবেলা এরকম হয়ে যেতেন নাকি, যাই না বাবা এত। তো পরের দিন হলো ওই হাতে ভাতের পর্বটা, আমাদের বাড়ি থেকে কী সুন্দর মিষ্টি দই ফই সব গিয়েছিলো, তত তো প্রচুর গেছিলো। হ্যাঁ ওটা তো বউ ভাতের দিন। তো হাতে ভাতের দিন যেটা আমার মানে ওদের ছাদে হাতে ভাত হলো, ঠিক আছে। এবার হাতে ভাত দিল আমার হাজব্যান্ড আমাকে, সেদিন হলো। এবার সেদিন তো বউ ভাতের দিন, আমাকে সাজালো, আমার সাজটা না ঠিক পছন্দ হচ্ছিল না, মানে পাড়ার একজনকে দিয়ে সাজিয়েছিল, আমার না সাজ একদম পছন্দ হচ্ছিল না। দেখছি বাবা মুখটাই তো চেঞ্জ হয়ে যাচ্ছে, কি বিচ্ছিরি দেখতে লাগছে আমাকে। হ্যাঁ একে তো ওই কালারে বেনারসি, আমার চাপা কালার রঙ আর কি, কালো না হলেও শ্যামবর্ণ আমি, ঠিক আছে। আমার তখন বলছিলাম যে আমি এরকম সাজবো না, আমাকে অন্যরকম। ও বাবা, আমার শ্বশুরমশাই এসে তখন সঙ্গে সঙ্গে
আমার ইনস্ট্রাকশানে তোমাকে এরকম সাজানো হয়েছে যাতে তোমাকে অত সুন্দর দেখতে না লাগে। একই কথা, সবাই তো চায় নতুন বউকে সুন্দর দেখতে লাগুক, উনি ইনস্ট্রাকশান দিচ্ছেন যাতে ভালো দেখতে অত না লাগে। তো আমাকে সাজানো হলো, ঠিক আছে। তারপরে তো ওখানে বেশ রাত 9টায়, অনেকক্ষণ হয়ে গেছিলো না। তারপরে আমার বাপের বাড়ির সবাই এসেছিলো, কিন্তু আমার মা সেদিন নাকি এত অসুস্থ হয়ে গেছিলো, আমার মার বাবা আসতে পারেনি। ভীষণ কেঁদেছিলাম আমি, হাওয়াও করি, মানে মেয়েরা তো বাবা আমাকে চায়। বিয়ে হয়ে চলে যাওয়ার পর বৌভাতের দিনটা আমার মা আসতে পারেনি, এতটা অসুস্থ হয়ে গিয়েছিলো। এবার আমার শাশুড়ি সবার সাথে মিলে যখন ফটো তুলছে, আমার শাশুড়ি মারাত্মক ফর্সা, ভীষণ ফর্সা, জানো তো। তো আমার শাশুড়ি সবার সামনে আমাকে বলছে, আজ যদি তোর মতো আমি একইভাবে সাজতাম তাহলে কেউ তোর দিকে তাকাতো না, সবাই আমার দিকেই তাকাতো। তো আমি আর কিছু বলতে পারিনি, নতুন বউ। এবার কথাটা হচ্ছে, সাজতে তো কেউ বারণ করেনি নতুন বউয়ের মতো তোমাকে, বা সাজতেই পারতে, ভালো তো, সবাই তাকাতো তোমার দিকে। এবার অনেক রাত অবধি লোকজন খেয়ে দিয়ে চলে যাবার পরে তো বউ খেতে পারে, বর খেতে পারে। এবার আমি যে জিনিসে মুখ দিচ্ছিলাম, মানে খাচ্ছিলাম, মুখে তুলছিলাম, আমার শ্বশুর ঠিক আমার সামনের বেঞ্চে বসে আছে, ঠিক সামনের বেঞ্চে। স্যালাডের শশাটা মুখে দিচ্ছি, ফিশ ব্যাটার ফ্রাই হয়েছে, মুখে তুলতে যাচ্ছি, আমি যাই খেতে যাচ্ছি এরকম করে যাচ্ছে, না খেতে বারণ করছে। আমি তখন কী বলতো, যেটা হয়, মা আমাকে ছেড়ে এসেছে, দিদিকে ছেড়ে এসেছি, আগেই বুঝতে গেছিলাম যে ইনি কেমন প্রকৃতির, আর ওখানে তো কে আমার হয়ে দাঁড়াবে, আমি কি করবো। উনি যেভাবে বলছে সেভাবে, আমার পাশে কিন্তু আমার বরটি বসে খাচ্ছেন, উনি কিন্তু বলছেন না বাবা একটু খেলে কী হয়েছে, তো পেট খালি থাকবে পুরো, উনি খাচ্ছেন, উনি খেয়ে যাচ্ছেন, আর ওর বাবা অপোজিট দিকে উনি নিজে কিন্তু খাচ্ছেন, আমার শ্বশুর বসে, আর আমি যেটাতেই হাত দিচ্ছি। এবার আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে আমার মতো করতো কিনা আমি জানি না, অনেকে হয়তো পাত্তা না দিয়ে খেতে, আমার দিদি বলেই তো এত খেতে, খাবার ভালোবাসতো খেতে, ও অন্যদিকে না তাকিয়ে আগে তো খেয়ে নিই তারপর চা হবে। কিন্তু আমার এই ব্যাপারটা তখন আসেনি, মানে একটা আতঙ্ক ঢুকে গেছিলো মনের মধ্যে, একটা ভয় প্রথম থেকে, একটা যে কোথায় এসে পড়লাম, এই একটা ব্যাপার আমার চলে এসেছিলো। মানে এমন একটা ব্যবহার আমার কি সবাই করছিল, এমন ব্যবহার আমি পাচ্ছিলাম সবার থেকে আর কি। এটা তো হলো। এবার বৌভাতের দিয়ে রাত্রিবেলাটা আমার শাশুড়ি বলল যে আমাদের ওই ভাড়া বাড়িতে, ওদের বাড়ির পাশে ভাড়া বাড়িতে আছে একটা বাড়ি আছে বড়, ওখানেই হচ্ছে ভাড়া দিয়ে ওই রিসেপশন বলো, বৌভাত বলো, ফুলসজ্জা বলো, ওখানে। তো আমার শাশুড়ি তখন বলল, ঠিক করলো যে কিছুতেই যাবে না, বলছে যে না আমি আজকে তোদের ঘর থেকে যাব না, মানে ফুলসজ্জাতে রাতে। আমি তো কিছু বলছি না। তো ওর যে আলাদা মানে ননদ সব ছিল, মানে ছোটো পিসি, মেজো পিসি, ওরা টার্মেডোকে নিয়ে গিয়ে বেরিয়ে গেল। আমার শ্বশুর বলছিল না আমি আজকে রাতে তোদের সাথে থাকবো। তো হলো, সেই রাতটা আমার তো ভীষণ খিদে পাচ্ছে, কী করবো, তার মধ্যে গলার এখানে কষ্ট, কাটা। খুব সত্যি কথা বলছি, ভিডিওতে একদম খোলাখুলি। এখনকার ছেলেমেয়েরা তো অনেক অ্যাডভান্স, এই সোশ্যাল মিডিয়া বলো, ফোন, এগুলো এসে যাওয়ার ফলে, আর আমরা আরেকভাবে মানুষ হয়েছি। এই ভালো লাগাটাই, ওই মুভির মধ্যেও যদি বাবা পাশে বসে থাকতো, একটা ধরো মুভির মধ্যে কিসের আর কি সিন চলছে, তো আমি আর দিদি মুখ লোকাতাম, মানে কি বলো তো, ভয় লাগতো, এই জিনিসটা দেখাচ্ছে বাবা আমাদেরই ধরে পেটাবে। ওইও ছিল সেটা। একদিন ওই আদিত্য পাঞ্চালি একটা সিনেমা দিয়েছিল, আমি আর দিদি সোফায় নিচেই বসে মাটিতে সোফাতে হেলান দিয়ে দেখছি, ওরকম একটা সিন আর কি এসেছে, কী করে জানবো, ওরকম একটা সিন আসবে, বাবা বসে আছে, বাবাও দেখছে, মা দেখছে, মা কাজও করছেন। এবার আমার চোখ সরিয়ে নিয়েছি, দিদি তো মুচকে মুচকে হাসছে, ব্যাস বাবা মারতে শুরু করলো, এখান থেকে ঘুরিয়ে যেতে পারছো না। এরকমভাবে যারা মানুষ হয়েছে তারা আর কি বুঝবে। তো ন্যাচারালি বিয়ের পরে সম্পর্কটা কেমন হয়,
আমি কিন্তু জানতাম না, আমাকে কেউ জানায়ও নি। আমার দিদির বউ ভাত হয়েছে, আমার দিদির মানে আমার বিয়ের আগে 1 বছর আগে আর কি বলতে পারো, আমার দিদির বিয়ে হয়েছে। কখনো কোনো কিছু আলোচনা আমার দিদি করেনি, যেটা ন্যাচারালি বোনদের দিদিরাই বলে থাকে আর কি। তো আমার যে বৌদি বন্ধুর মতো, সেই শুধু ওনারকে একটা রিকোয়েস্ট করেছিল, দেখো ওর গলায় তো কাটা, তুমি আজকে গল্প করে কাটিয়ে দিও, জাস্ট এই জিনিস। কিন্তু বিয়ের পরবর্তী তে ফুলসেল ছাড়া কী হয়, মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি সত্যি কিছু জানতাম না। তবে একটা আতঙ্ক আমায় ঘিরেছিল। অবশ্যই আমার বরটা একটু বেশি ভদ্র স্বভাবের, এজন্য আমার বর আমাকে দেখেওনি সেভাবে, দেখেইনি বলতে পারো। ও ঘুমিয়ে পড়েছিল, আমি সারা রাত জেগে বসে আছি। আমার খুব খেতে পাচ্ছিল, আমার বর জানে আমার খালি পেট, আমার শরীর ভালো না, উনি ঘুমিয়ে নাক ডাকছেন। আর আমি সারা রাত বসে আছি কি জানো তো, এত এত মিষ্টি টিষ্টি কত কিছু এসেছিলো তত্ত্বতে। আমার সবচেয়ে প্রিয় চিত্রকূট, এরকম বড় বড় সাইজের, অর্ডার দেওয়া। সবাই জানে তত্ত্বতে মেয়েদের বাড়ি থেকে কত ভালো ভালো জিনিস পাঠায়, তোমাদেরও পাঠিয়েছে মা বাবা সবাই, তাই না? তো তাকে আছে, খিদেও পাচ্ছে, তত্ত্বের জিনিসে হাতও দিতে পারছি না। ভীষণ খিদেতে কষ্ট পাচ্ছিলাম, ভীষণ। তো তারপরে কি আর বলবো, সকাল হয়ে গেল, আমরা তো পিসির বাড়িতে চলে গেলাম, পাশের পিসির বাড়িতে গেলাম। পিসির বাড়িতে গেলাম তো ওখানে প্রথম কথাই আমার শাশুড়ি জিজ্ঞেস করলো, কী রে কী করেছিস রাত্রিবেলা তোরা? তো আমার ছোটো পিসির মেয়ে ছিল দুজন, যে আমার সাথে শুয়েছিল, খুবই ছোটো তখন, আর একজন আমারই বয়সী। তো তখন বললো, কী ভাবি? ও ভাবি বলে ডাকে। তো আমি ওকে বললাম নাথিং, কেন আমার শরীর ভালো না। তো বিট্টু দাদা ভাই কিছুই করেনি? নাথিং, কিছুই না, সত্যি বলছি। কারণ আমি অসুস্থ ছিলাম, দাদা পড়ে পড়ে পুরো ঘুমিয়েছে, আমার সাথে গল্পও করেনি, যতটুকু পেরেছে গল্প করেছে, তারপর দেখছিলাম নাক ডাকছে। এইটা হলো। এবার দেখছি কি বলতো, ওদের যে সবাই তো খাটে শোয়, খাটে বিছানাপত্র সব তোলার ব্যাপার, ওদের মধ্যে কাজের লোক ছিল, কিন্তু কাজের লোক ছিল রীতিমতো রাত্রির। আমার তো কিছু খাওয়াও নেই, আমার প্রচণ্ড গলাও ব্যথা হচ্ছে, মানে পেন কিলারও পড়েনি, ওষুধগুলো পড়েনি আমার শাশুড়ি হঠাৎ বলতে শুরু করলো, যে বল তুই এই যে সব ঘরে বিছানাগুলো দেখছিস, প্রতিটা বিছানা তুলতে শুরু কর। আর জানুয়ারি মাস তো, বিয়ে যখন হয়েছে 18 জানুয়ারি, সেই সময় ঠান্ডা ছিল, লেপ টিপ কম্বল সব ভাঁজ কর, বিছানাগুলো তোল। আমার বর কিচ্ছু বললো না, কিচ্ছু না। আমার তো মেজাজ আছে, আবার আমি কিচ্ছু করলাম না করে ছাদে চলে গেলাম, ওদের বাড়ির ছাদে চলে গেলাম আমি। তো পেছন পেছন আমার বড় এলো। আমি তখন বললাম, কী ব্যাপার, কি আমার শরীর ভালো না, সারা রাত তোমার বাবার জন্য খেতে পারিনি, শরীর ভাল লাগছে না। তো তোমার মা, আমি তো নতুন বউ, তোমার মা পুরো এক গাদা বাড়ি ভর্তি লোকের সামনে আমাকে, আমি কি কাজের লোক এসেছি যে পুরো ঘরের বিছানা তুলতে বলছে, লেপ কম্বল ভাঁজ করতে বলছে? এসব করছে কেন তোমার মা আমার সাথে? তো কিছু আর বলছে না। অবশেষে ওর মা ছাদে এলো, ছাদে এসে আমি একটুখানি বলবো, ধীরা গমন অবধি বলবো, পরের পার্টটা আবার আমি কালকে বলবো, কেমন বন্ধুরা? একটু কষ্ট করে শুনে নাও প্লিজ। ছাদে এলো ওর মা, তো তখন ওর ছেলে বলছে যে, না, ছাদে এসে বলছে যে, তুই যে বড় ওপরে উঠে এলে, এত এরকম টাইপের মেয়ে, এত অবাধ্য, মুখ ছোড়া টাইপের একটা, ওপরে উঠে গেলি কেন? তোকে আমি সব বিছানা তুলতে বলেছিলাম। কোনো কথা বলিনি। তো ওর ছেলে তখন আমাকে বলছে যে, আমাকে না, ওর মাকে, তো তুমি সব বিছানা তোলাচ্ছ কেন? ওকে দিয়ে এরকমভাবে বলছো কেন ওকে? আমার কথা শুনে প্রতিবাদটা করেছে, কারণ আমি বলেছিলাম তুমি কিন্তু বলো। ওর মার সঙ্গে সঙ্গে থামিয়ে দিল, দেখ বিট্টু, তোর সাহস কী করে হয়, একটা বাইরের মেয়ের জন্য তুই তোর মায়ের সাথে এরকমভাবে কথা বলছিস? আমি বাইরের মেয়ে, আমি বিয়ে করে যাওয়ার পরে আমি বাইরের মেয়ে, আমাকে মেনে নেয়নি। একটা কথা তখন ওর মাকে আমি বলেছিলাম, আমার মাথা তো খুব গরম, তখন তো
কন্ট্রোল করে আছে নিজেকে না। আমার দিদির মতো আমি চুপচাপ না, ভ্যাব করেছে, কাঁদবো, কেউ কিছু শুনিয়ে দিয়ে গেলে। আমি ছিলাম, দেখো আমি যদি বাইরের মেয়ে হই মামন, আমি আমার শ্বশুরকে বাবান বলতাম, মাকে আর শাশুড়ি মাকে মামন বলি। আমি যদি বাইরের মেয়ে হই, তুমিও বাইরেরই মেয়ে। কেন আমি এই সংসারে বিয়ে করে এসেছি, তুমিও এই সংসারে এই সান্যাল বংশে বিয়ে করেই এসেছো, তুমিও বাইরেরই মেয়ে। দেখেছি মুখে মুখে কথা বলে এমন একটা মেয়ে নিয়ে এসেছিস, হয়ে গেল। এবার সেই দিন মানে আমরাই বলেছি না, আমাদের অষ্টমঙ্গলে না আমাদের ধীরাগমনে আসার পরে আমাদের তারপরের দিন হচ্ছে মানে সত্যনারায়ণ শুভচুন্নি দেওয়া হয় আর কি, জোরটা খোলা হয়। আর জোর তো আমার শাশুড়ি আগেই ঘুরিয়ে দিয়েছে, যাই হোক। এবার আমাকে খেতে দিয়েছে। শোনো, পাতার মধ্যে ওই কলা পাতার পাতা টাইপের কি হয় না, ওই পাতা মধ্যে খেতে দিয়েছিল, খেতে দিচ্ছে। তখন আমার ওই মেয়ের শাশুড়ি বললো যে এখানে দিচ্ছে কেন, স্টিলের থালায় দে, নতুন বউ তো নতুন থালায় দে। দিল থালাতে, ভাত দেওয়ার পরে আমি না ডায়েরি লিখতাম জানো, তারপর থেকে আমার ডায়েরিটা এখনও আছে লেখা সব। আমার শাশুড়ি আমাকে কী দিয়ে ভাত দিয়েছিল জানো? আমি খেতে পাচ্ছিলাম না, কিন্তু আমাকে সে রীতিমতো মেজাজ করে ভয় দেখিয়ে খাবারটা মানে রীতিমতো খাওয়ালো। মানে আমার উঠে আসছিল, মানে আমার শরীর ভালো না। প্রদীপের পোড়া তেল হয়, প্রদীপের পোড়া তেল দিয়ে ভাত মেখে দিয়েছিল, বলছিল খা, এটাই তোকে খেতে হবে। আমি খেয়েছিলাম, পারছিলাম না, তাও যতটা সম্ভব হয়েছিল খেয়েছিলাম। আমার তখন অবস্থা ভাবো, আমি তখন ভাবছি আমি কোথায় এসে পড়লাম, আমি কেন করলাম বিয়েটা। আমারও তো ছেলে আছে, আমার ছেলেও চাকরি টাকরি পেয়ে ভবিষ্যতে বিয়ে করবে। তোমাদেরও তো অনেকের বিয়ে হয়েছে আমার বন্ধুদের মধ্যে, তাই না? কোনো দিনও কি তোমরা মানে তোমাদের শাশুড়ি তোমাদেরকে প্রদীপের পোড়া তেল দিয়ে ভাত মেখে খাইয়েছে? তারপর থালাটা তুলতে যাচ্ছিলাম, বলে নাকি পাত তুলতে নেই, তাই না? আমাদের বাড়িতে কেউ এলে আমরা পাত তোলাই না, আমি পাত তোলাই না। তো আমি যদি আমার দিদির বাড়িতে যেতাম না, আমি পাত তুলতাম না। আমি বলতাম যে যে কাজের লোকরা থাকতো, আমি গিয়ে বাসনটা মাজতাম ওদের হেল্পের জন্য, জানো তো। বলতি তুমি এসে কি হেল্প করো আমাদের। যতটা পারতাম বাসন মেজে যেতাম আমি, কিন্তু বলতে পাত আমি তুলবো না। তখন বলতাম আমি কিন্তু আমার দিদির বাড়ি থেকে, আর মাও আছে তো, এইখান থেকে আমি আমার পাত তুলতে চাই না। তো পাত আমার বাড়িতে কেউ এলে না, পাত তোলাই না, পাত তুলতে দিই না। তা মেজ পিশাশুড়ি বললো যে তুই পাত তোলাচ্ছিস কেন, নতুন বউ, ওর পাত তুলে দিচ্ছিস ও বাড়ি থেকে। না, ও যাবে, ও গিয়ে ওই বাসনটা ওখানে ধোবে। সেটা মেজ পিশাশুড়ি সেটা করতে দেয়নি আমাকে, কিন্তু পাটটা আমাকে তলিয়েছিল আমার শাশুড়ি। তো আজকে তো অনেকটা বড় হয়ে গেল। দেখো আমার জীবনের গল্প যদি শুনতে চাও, একটু কষ্ট করে তোমাদের শুনতেই হবে, মানে এরপর আসছে আর কি কি হয়েছিল আমার সাথে। আমি একটা সময় চিন্তা করি কি জানো তো, আমি যেখানে বেঁচে আছি সেটাই অসম্ভব ব্যাপার। যা যা হয়েছে আমার সাথে, আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে অনেক আগে সুসাইড করতো। আমি অনেকবার অ্যাটেম্প নিয়েছি, অনেকবার। দৈব বলে, ও যে বলে না জমির অরুচি, অ্যাকচুয়ালি আমি তাই। তো যাই হোক, ভিডিওটা এখানে আজকে শেষ করলাম। কালকে তোমাদেরকে অবশ্যই আবারও বলবো আমার জীবনের গল্প। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, সবসময় হাসি খুশি থাকো। আর তোমাদেরকে আবারও আজকে যে হোলি উৎসব, সেজন্য সব বন্ধুকে হ্যাপি হোলি, আর অনেক অনেক ভালোবাসা, অনেক আদর। পাশে থেকে সাপোর্ট করো, কেমন? কেননা আমিও তোমাদের মধ্যে একজন, খুব ভালোবাসি। লাভ ইউ।